আজকের নাটক ফুটল যখন কেয়া। রচনা লায়লা নাজনীন হারুন, প্রযোজনা কাজী রফিক। নাট্যানুষ্ঠান ফুটল যখন কেয়া। কুমিল্লা এসে গেছে। কই ভাই, নামেন নামেন। এই যে কন্ডাক্টর সাহেব, আমাকে একটা রিকশা ডেকে দিন না। ঠিক আছে আপা। এই রিকশা, এদিকে আসো এদিকে আসো। এই রিকশা যাবে? হ্যাঁ জামু, আহেন। চলো। কিন্তু যাব কোথায়? মেঘ করেছে, এখনই হয়তো বৃষ্টি নামবে। বাড়ি থেকে এভাবে বেরিয়ে ভুল করলাম না তো? মামা যেন বছর 10 আগে কোন পাড়ায় থাকতো? হ্যাঁ, মনে পড়েছে, তালপুকুর পাড়। হ্যাঁ হ্যাঁ, কই যাইবেন আফা? তালপুকুর পাড় চলো। গাড়ি আর চালানো যাইব না আফা, এই রাস্তায় পানি জমা গেছে। আচ্ছা ঠিক আছে, এই যে এই বাড়িটার সামনে, হ্যাঁ এইখানটায় দাঁড়াও। এই নাও তোমার ভাড়া। আফা, বৃষ্টিতে ভিজে আইছি, আর 2টা টাকা দেন না আফা। এই তোমাদের এক দোষ। এই নাও। আপাতত এই বাড়িটার বারান্দায় উঠে দাঁড়াই। ইস, কাপড় চোপড় একেবারে ভিজে গেছে। উফ, কি বিপদে পড়লাম। এখন কোথায় যাই, কি করি? এ কি, বারান্দায় দাঁড়িয়ে ভিজছেন? ওই মহিলা কে? আরে এই যে শুনুন, ওখানে দাঁড়িয়ে ভিজছেন কেন? হ্যাঁ, আপনি এখানে। জি, আমি মানে বৃষ্টিতে একটু আটকে গেছি, তাই আপনাদের বাড়ির বারান্দায় একটু। ভদ্রমহিলা তো একদম ভিজে গেছে। কি করি এখন? কি করা উচিত আমার? শুনুন, আরে আপনি তো একেবারে ভিজে গেছেন। আমি দরজা খুলে দিচ্ছি, ভেতরে আসুন। বৃষ্টির সহসা থামার কোনো লক্ষণ দেখি না। আরে কই, আসুন। অসুবিধা হবে না, বৃষ্টি থামলেই আমি চলে যাব। আপনি কে আমি জানি না, তবে বারান্দায় দাঁড়িয়ে না ভিজে ভেতরে এসে অপেক্ষা করে ভালো বলে আমি মনে করি। অবশ্য যদি অসুবিধা মনে না করেন। না না, তা ঠিক নয়, মানে ইয়ে। ঠিক আছে, বৃষ্টি থামলে যেখানে যেতে চান যাবেন। আসুন। সর্বনাশ, এ কি, আপনার কাপড় চোপড় তো একদম ভেজা। হ্যাঁ, আপনাদের ঘরদোর একদম ভিজে নষ্ট হয়ে যাবে। সেটা আপনাকে ভাবতে হবে না, আমি ভাবছি কি করা যায়। বৃষ্টি থামারও তো কোনো লক্ষণ দেখছি না। ইজ্জত আলী, ইজ্জত আলী, এনার জন্য কাপড় চোপড় নিয়ে এসো। ইস, যা বৃষ্টি, কতক্ষণে থামে। আপনি একেবারে। সালাম আফা, আমি এই বাড়ি থাকি, নাম ইজ্জত আলী। নেন শাড়ি ব্লাউজ। নিন, ও রাত থেকে কাপড় চোপড়গুলো নিয়ে পাল্টে ফেলুন। ইস, আপনি দেখছি শীতে কাঁপছেন। ইজ্জত আলী, মেহমানকে বাথরুম দেখিয়ে দাও, যাও। না না, এসব লাগবে না, বৃষ্টি থামলেই আমি চলে যাব। লাগবে বলেই দেয়া হয়েছে, যান, চেঞ্জ করুন, যান। দেখুন, আপনার স্ত্রীর কাপড় আমি কেনই বা পরব? যে না, সাহেব তো। ইজ্জত আলী, মেহমানকে ভেতরে নিয়ে যা, যা। আসেন আমার লাগে। কিন্তু আচ্ছা চলো। কাল সকালে আমি কোথায় যাব, কি করব? নাকি ভদ্রলোককে সব খুলে বলবো? ইজ্জত আলী, যে স্যার। কালো মেয়েকে বল মেহমানের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে। যে সেই জন্যই তো পাকঘরে গেছিলাম। ভেরি গুড, বুদ্ধি আছে তোমার। যে এত ব্যস্ত হবার কিছু নেই, রাতে না খেলেও চলবে। বাড়িতে কোনো মেয়ে লোক দেখছি না যে, কার কাপড় পরলাম আমি? মেয়ে লোক পাবো কোথায়?
আমি আর ওরা দুজনে। আপনার ভাগ্যটা ভালা আফা, আমা জানের কাপড় পরছেন। তাই নাকি? হ্যাঁ, এগুলো আমার মায়ের কাপড়। মা আমার কাছে এলে এগুলো পরেন। উনি কোথায় থাকেন? ময়মনসিং। আমার বোধহয় এখানে থাকা ঠিক হবে না। হ্যাঁ, সেভাবে ভাবতে গেলে ঠিক তাই। তবে আমার দিক থেকে কোনো অসুবিধা নেই, বা আপনার কোনো রকম অসুবিধা হবে না বলেই মনে করি। অসুবিধাটা কিন্তু একা আমার নয়। তাহলে আমার কথা ভাবতে হবে না। ঝড় বাদলের রাতে এসে যখন পড়েছেন, দিনের বেলা হলে না হয় কিছু একটা করা যেত। আমি এই মুহূর্তে কিছু ভাবতে পারছি না। অসুবিধা না থাকলে জানতে ইচ্ছে হচ্ছে কি নাম, কোথা থেকে আসা, কোথায় যাওয়া হবে, আর এই একাই বা কেন? এসেছে চট্টগ্রাম থেকে, যাব আত্মীয় বাড়ি। দেখে তো মনে হচ্ছে স্টুডেন্ট। তা কি করা হয়, পড়াশোনা না অন্য কিছু? তবে বলতে না চাইলে ঠিক আছে। না বলতে চাওয়ার মতো কিছু নয়, এই টুকটাক কাজ করতাম আর কি। টুকটাক কাজ? ঠিক বুঝলাম না তো। এই যেমন রোগীদের ইঞ্জেকশন দেয়া, পালস দেখা, প্রেশার মাপা, টেম্পারেচার মাপা ইত্যাদি ও, ইত্যাদি। মানে নার্সিং করা হয়? হ্যাঁ, ওই ধরনের কিছু একটা আর কি। তো পড়াশোনা কতটুকু করা হয়েছে? যতটুকু প্রয়োজন। ঠিক বুঝলাম না। যাকে যাই হোক, তা কুমিল্লাতে কোথায় যাওয়া হবে? জানি না কোথায় যাব। সে কি বলছেন? কি কোনো অঘটন বা প্রেম ঘটিত ব্যাপার স্যাপার, কিংবা জবরদস্তি বিয়ে দেওয়ার চেষ্টা? এসেই যখন পড়েছি, আমার সব কথা বলতেই হবে আপনাকে। আমি আমার কথা ভাবছি না। ঠিক আছে, আপনি বসুন, আমি বলছি। ঠিক আছে, বুঝলাম, বলুন। ইজ্জত আলী, 2 কাপ চা করে আনতো। জি আচ্ছা। কি বলবো বলুন, আমাদের সমাজে মেয়েরা যে কতটা অসহায় সে কথা বলার অপেক্ষাই রাখে না। উচ্চশিক্ষিত হয়েও পুরুষ শাসিত সমাজের দেয়াল ভেঙে মাথা উঁচু করে উঠে দাঁড়াতে পারছে কই? সেটা মিথ্যে নয়, তবে আপনার বেলায় ঘটনাটা কি? 2 বোন 1 ভাইয়ের মধ্যে আমি বড়। কি এক কারণে যেন বাবার হঠাৎ চাকরি চলে যাবার পর দেশে যা জমি জমা ছিল তাই দেখাশোনা করে আমাদের মোটামুটি ভালোভাবে চলে যেত। দিন কাটছিল ভালোই। তা বাবা কি করতেন? একটা সরকারি অফিসে হেড ক্লার্ক। আমি যে বছর ইন্টারমিডিয়েট পাশ করি সে বছরই বাবাকে চাকরি হারাতে হলো। আপনি ইন্টারমিডিয়েট পাস অথচ নার্সিং করছেন কেন? অন্য কিছু করতে পারতেন। কেন, নার্সিং করা কি অন্যায়? না না না, তা বলছি না। তারপর আস্তে আস্তে স্থানীয় চেয়ারম্যানের কারসাজিতে বাবার অর্ধেক জমি হাতছাড়া হয়ে চেয়ারম্যানের দখলে চলে গেল। দারুণ অন্যায়। বাকি যে জমিটুকু ছিল তাই দিয়ে বাবা আপ্রাণ পরিশ্রম করতেন আমাদের মানুষ করবার জন্য। ও, এই কারণে কি পড়াশোনার পার চুকে গেল? আসলটুকু আগে শুনুন। বলুন। একদিন চেয়ারম্যান প্রস্তাব দিল তার দুশ্চরিত্র বেকার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবার। আচ্ছা। বয়সে আমার চেয়ে 15-16 বছরের বড় হবে। বাবা কিছুতেই রাজি হলেন না বিয়েতে। ঠিকই তো, রাজি হবার তো কথা নয়। তারপর চেয়ারম্যান বাবাকে বলে বসল মেয়ে না দিলে আমাদের ভিটে মাটিটুকু নাকি অবশিষ্ট থাকবে না। তাতেও যখন বাবা মত দিলেন না তখন চেয়ারম্যান বাবাকে ডেকে 3 দিন সময় দিয়ে বলল এর মধ্যে রাজি না হলে ভয়াবহ এক পরিস্থিতির শিকার হতে হবে। ইস, এই ধরনের অন্যায় এখনো হয়? হ্যাঁ, অহরহ হয়। বাবা মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলেন। ছোট ভাই বোন দুটো অস্বাভাবিক পরিস্থিতির কথা ভেবে ভয়ে একেবারে চুপসে গেল। বাড়ির এই অসহনীয় পরিবেশ আর ছোট ভাই বোন দুটোর কথা ভেবে আমি বাবাকে কথা দিতে বললাম। কি, আপনি বিয়েতে মত দিতে বললেন? আর কোনো উপায় ছিল না। তারপর? রাত্রে আমার ফার্স্ট ইয়ারে পড়া ছোট ভাই চুপি চুপি এসে বলল, আপু তুই পালিয়ে যা, কোথাও চলে যা, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে আসিস। গুড, বেশ শার্প ছিল তো। হ্যাঁ, বিয়ের সব ঠিকঠাক। আগামীকাল বিয়ের তারিখ ছিল। দুপুরবেলা সবাই যখন অন্য কাজে ব্যস্ত তখন আমি
এক টুকরো কাগজে লিখলাম, বাবা আমাকে খুঁজো না, বেঁচে থাকলে আবার দেখা হবে। লিখে কাগজখানা বাবার ঘরের টেবিলের উপর চাপা দিয়ে রেখে আমার হ্যান্ডব্যাগটা নিয়ে তড়িঘড়ি করে পথে নামলাম। ভেবেছিলাম কয়েকটা কাপড় চোপড় নেব, কিন্তু সুযোগ হলো না। পথে যে বাসটা পেলাম ওটাতেই উঠে বসলাম। বাসে উঠে জানতে পারলাম বাস কুমিল্লায় যাবে, যেখানে চেনা জানা কেউ নেই। অসাধারণ সাহসের পরিচয় দিয়েছেন। তো এখন কি করবেন? না, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। কাল সকালেই আমি চলে যাব। আচ্ছা, দেখা যাবে সেটা। যান, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। কি হলো, উঠুন। উঠছেন না কেন? উঠুন। এ কি এমন ধমকে সুরে কথা বলছেন কেন? সরি, বলছিলাম কি, মানে খেয়ে দিয়ে শুয়ে পড়লে খুশি হব। আমি যাই, সকালে দেখা হবে। যাই। ইজ্জত আলী, মেহমানের কিছু লাগবে কিনা খেয়াল রাখিস। আমাকে সাহেবের উপর রাগ করেছেন না আফা, ওনার কথার ভাজি এমন। আসলে মনটা খুব ভালা, আপনি থাকলে বুঝতে পারবেন। তাই নাকি? তোমার সাহেবের নাম কি, কি করেন, কিছুই তো জানা হলো না। নাম শালেক হাসান। ও, হাসান সাহেব কইলেই সকলে চেনে। ইঞ্জিনিয়ার, মেলা টাকা বেতন পায়। হইলে কি হইব, বিয়া করবার চায় না। আমাজানে পড়ায় আইসা বুঝাইয়া যান, বড় ভাই যান, ভাবি যান, কত কয়, তবু রাজি হয় না। কেন? কি জানি, তাই মাইয়া মানুষ বেশি দেখবার পারে না। সে কি কথা? সে কি, সকাল সকালে উঠেছেন দেখছি। সকালে ওঠাই আমার অভ্যাস। শুনুন, নাস্তা সেরে কোথায় যাবেন আমার ড্রাইভারকে বললে পৌঁছে দিয়ে আসবে। শুনতে পাচ্ছেন আমার কথা? এত জোরে বলছেন আর শুনতে পাবো না? ধন্যবাদ, আপনার গাড়ি এবং ড্রাইভার কিছুই লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। আপনার মায়ের কাপড় চোপড়গুলো এই যে রইল। আশ্রয় এবং সুন্দর আতিথেয়তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সারা জীবন মনে থাকবে আপনার কথা। চলি। আরে শুনুন শুনুন, এখনই যাওয়ার দরকার নেই। তাছাড়া নাস্তাও খাওয়া হয়নি। আমি অফিস থেকে আসি, তারপর ভেবে দেখা যাবে কোথায় কিভাবে যাওয়া হবে। ঠিক আছে? অনেক করেছেন, আর দয়া দেখাতে হবে না প্লিজ। যেতে তো হবেই, তাই এখনই চলে যেতে চাই। আসলে রাতে ঘুম হয়নি তো, তাই কি বলতে কি বলেছি। আই এম সরি, রিয়েলি সরি। হাসান সাহেব, রাতে যে শুধু আপনার একারই ঘুম হয়নি সেটা ভাবলেন কেমন করে? ও, আমি সত্যি দুঃখিত। ঠিক আছে, আমি অফিস থেকে আসি তারপর। ঠিক আছে, কোথায়? আরে শুনুন শুনুন, যা চলে গেল। কি যে সমস্যায় পড়লাম, এখন কি করি? আফা, হ্যাঁ? আমাকে বাসায় কয়দিন না থেকে যাইতে পারবেন না? আপনার মুখের ছবি আমার বোনের মতো লাগে। আরে, বইনা মরে গেছে সেই কবে। এখানে থাকাটা ঠিক হবে না। তাছাড়া তোমার সাহেব যে রাগী মানুষ। আফা, করছি না, রাগী হইলেও সাহেব খুব ভালো মানুষ। তাই? আমাকে হাসি শারীরে খুব দেখতে পারে, হাসিরেও সারে খুব ভালো জানে। হাসিটাকে? আমার মাইনে ও, তোমার বউ? যে শুরুকালে বাবা মা মইরা গেলে মামুরা পালছে আমারে, তারপর তাগো শখেই তারা বউ আনছে। আমারও পছন্দ আছিল তারে। তা এখানে নিজের কাছে রাখো না কেন বউকে? আমাকে সারে কইছিল তারে এইখানে রাখতে। হাসি রাজি হয় না, ওর শহরে মন টিকে না। আরে, সব ঠান্ডা, বাসায় কেউ নেই নাকি? মেয়েটা কি চলে গেল নাকি? বলো স্যার। সার না না, ওই তো কথা শোনা যাচ্ছে। ইজ্জত আলীর সাথে আলাপ করছে। বলো স্যার। সার স্যার। সার
কোনো লাভ হবে না। আসলে ওর জিভটা একটু মোটা। জি স্যার। এই যে কিছু গল্পের বই কিনলাম পড়ার জন্যে। জানি না কেমন বই, আপনার পছন্দ হয় কিনা। বই কিনতে গেলেন কেন? একঘেয়েমি কাটাবার জন্যে। একঘেয়েমি কাটাবার জন্যে? আমি কি আপনাকে বলেছি আমার একঘেয়েমি লাগছে? না, সকালে আমার ব্যবহারে খানিকটা মর্মাহত হবারই কথা। আমি খুবই দুঃখিত সেজন্যে। আপনি অফিস থেকে ফিরে এলে আমার যাবার কথা ছিল। অভদ্রের মতো তো বাড়ি থেকে না বলে চলে যেতে পারি না। তাই আমি এখন চলে যেতে চাই। না, এখন যাওয়া হবে না। হবে না মানে? আহা, ওয়েদার ফোরকাস্টে গতকাল 2 নম্বর সতর্ক সংকেত ছিল, আজ 5 নাম্বার। তার জন্যে ট্রেন বাস নিশ্চয়ই থেমে নেই। তাছাড়া আপনার কথা যা শুনলাম তাতে পাত্রপক্ষ যে কোনো সময় একটা কিছু অঘটন ঘটাতে পারে আপনি ফিরে গেলে। এসব ভাবনা তো আমার নিজস্ব, আপনার নয়। বলে যখন ফেলেছেন তখন তখন এমনি অনিশ্চয়তার মাঝে আপনার চলে যাওয়া আমার মন সায় দেয় না। আপনার গন্তব্য ঠিক না করে যাবেন কোথায়? এভাবে এখানে থাকাটা আমার একেবারেই অনুচিত। কেন? কেন সেটা বোঝেন না? সকাল থেকে টিপটিপ বৃষ্টিতে আকাশটা এখন মেঘমুক্ত। ঝড় আর আসবে না বোধ হয়। আমি এখন চলি। না, মানে বলছিলাম কি, আপনার যাওয়ার যখন সঠিক কোনো ঠিকানা নেই, তাছাড়া 2-1 দিনের মধ্যে আমার আমার বাবা আসবেন। উনি সবার জন্য খুব সহানুভূতিশীল, অ্যাডভোকেট মানুষ তো। উনি ভেবেচিন্তে আপনার ব্যাপারে আইনগত একটা সুপরামর্শও দিতে পারবেন। প্লিজ এসব বলে আমাকে আর নার্ভাস করবেন না। আমাকে যেতে দিন। আমার কথাগুলোকে শুনতে খুবই খারাপ লাগছে। আর যদি মনে করেন আপাতত বাড়ি ফিরতে চান না, তবে পারমিশন দিলে আমিও আপনার কোনো একটা কাজের জন্য চেষ্টা করতে পারি। হ্যাঁ, এখানে বয়স্ক রিটায়ার্ড এক ডাক্তার আছেন। তিনি কিছুদিন হলো নিজের একটা হসপিটাল দিয়েছেন। ওখানে নার্সের প্রয়োজন আছে। চেষ্টা করে দেখব। অনেক ধন্যবাদ আপনাকে। আমার জন্য অনেক করেছেন। আর কত করবেন? ও ও আহ, আহ, ঠিক ঠিক আছে। আফা, আব্বাজান না আসা পর্যন্ত আপনি যাইতে পারবেন না। আমি যাইতে দেব না। এ কিসের মধ্যে পড়লাম আমি? আমাকে মধ্যে পড়ছেন। দেখেন, আমরা মানুষ খারাপ না। ইজ্জত আলী ভুল বলেনি আপামনি। আমাদের ছোট সাহেব একজন খাঁটি মানুষ। তা জানি না, তবে আপনাদের খুব ভালো লেগেছে আমার। আপনাদের ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে। তাহলে আপাতত যাওয়ার কথা নয়। আজ বিকেলে আপনার জন্য একটা মজার পিঠে বানাবো আপামনি। আমার অনেক খাইতে ইচ্ছা করতেছে কালু ভাই। দেখছেন আপামনি, পিঠের কথা শুনেই ইজ্জত আলীর জিভে পানি এসে গেল। তাই আসতে পারি? আসুন। গতকালের ঘটনার জন্য আমি দুঃখিত। আসলে মেয়েদের সাথে কেমন ব্যবহার করলে এবং কিভাবে কথা বললে ভালো হয় আমার ঠিক জানা নেই। হাসান সাহেব, আমি বাড়ি যেতে চাই, এবং কালই। সে কি? তাহলে তো সেই সেই চেয়ারম্যানের বয়স্ক লম্পট ছেলেটার সঙ্গে আপনার... আমার বিয়ে হয়ে যাবে, তাতে আপনার কি? হ্যাঁ? না 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 না, আমার আমার কিছু না, কিন্তু এ রীতিমতো অন্যায়। এটা এটা হওয়া উচিত নয়। আসলে আসলে আপনি... হ্যাঁ, আসলে আমি একটা রসকসহীন আর বাজে মানুষ। না, আপনি বাজে মানুষ নন। আমি বাজে মানুষ মানে আমি ঠিক বুঝতে পারলাম না। সবাইকে সবকিছু বোঝানো যায় না। অবশ্য মেয়েদের প্রতি অযথা কৌতূহল থাকা আমার অভ্যাস নয়। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। শুনুন, জ্ঞান হওয়ার পর থেকেই মাকেই একমাত্র মহিলা হিসেবে দেখেছি। বন্টন নেই। বড় ভাইয়ের বউ খুব ভালো, বুঝতে পারি, কিন্তু আমি কথাটা তো কম বলি তো, তাই আমাকে বোধহয় ভাবি খুব একটা পছন্দ করেন না। ভাবি তো সুন্দর সম্পর্কের মানুষ, কম কথা বলেন কেন তার সঙ্গে? কেন কম কথা বলি তা তো বলতে পারবো না। আসলে ছোটবেলা থেকেই আমার স্বভাবটা এমন। হাসান সাহেব, চেয়ারটা টেনে বসুন না, শুনতে বেশ লাগছে। বসবো? প্লিজ বসুন। হ্যাঁ, এবার বলুন। জানেন,
ছোটবেলার কথা খুব মনে পড়ে। চুপচাপ থাকতাম বলে পাড়ার সমবয়সী মেয়েরা আমায় দেখে মুখ টিপে হাসত, আর নিজেরা নিজেরা কানে কানে কি যেন বলতো। বেশ মজার তো, এত কিছু মনে আছে। হ্যাঁ, সেই থেকে মেয়েদের প্রতি একটা রাগ, একটা ক্ষোভ জন্মে আমার। বড় হয়ে স্টুডেন্ট লাইফে ওদের এড়িয়ে চলতাম। জানেন, আমার যখন 7-8 বছর বয়স, তখন আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, নাম তো ঠিক মনে নেই, আমার থেকে বছর দুয়েক ছোট ছিল। ওই আমার একমাত্র খেলার সাথে ছিল। তবে যেটুকু মনে পড়ে, চেহারাটা খুব শার্প ছিল। সারাদিন আমরা পাখি ধরতাম, চড়ুই বাতে খেলতাম, নৌকা বানিয়ে ভাসাতাম, ঘুরতাম, খেলতাম। তারপর একদিন গুলতি দিয়ে পাখি মারতে গিয়ে গুলতির শক্ত গুলিটা মেয়েটার নরম কপালে লেগে, ওহ, সে কি রক্ত! জানেন, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ঠিক ঠিক ওই 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 আপনার কপালের ওই দাগটার মতো, ঠিক ওইখানে, ওই জায়গাটাতে। ডাক্তার বলেছিল দাগটা নাকি আর যাবে না। আমি আর কোনোদিন কুলতি ধরিনি, জানেন। ওই মেয়েটি এখন কোথায়? জানি না, জানি না, সত্যি জানি না। তারপর ওখান থেকে ওরা বদলি হয়ে অন্যত্র চলে যায়, আর দেখা হয়নি কোনোদিন। একমাত্র খেলার সাথীকে হারিয়ে কয়েকদিন সেই ছোট বয়সেও, সত্যি বলতে কি, সেই ছোট বয়সেও খুব খুব খারাপ লেগেছিল আমার। খুবই স্বাভাবিক। আরে আরে আরে, কি ব্যাপার? ম্যাটেরিয়া মেডিকা, মডার্ন প্যাথোলজি, এসব বই আপনার কাছে? এসব বই পড়া হয় নাকি? চেষ্টা করি। তাছাড়া জ্ঞানার্জনের জন্য যে কোনো বই পড়া যায়। তা এত যখন শখ, ডাক্তারিতে ভর্তি হলেই ভালো করতেন। ওসব কথা থাক এখন। আপনার বাবাকে টেলিফোন করছেন না? কবে করবেন? দেখুন না কবে আসে। বাবা নিজেই আজ ফোন করেছিলেন, একটা কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন। 2-3 দিন দেরি হলেও চলে আসবেন। তাই এখানে বড় ধরনের কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা একটাই, আমি যেতে চাই। ও, কালু মিয়া, শোনেন, মায়ের আলমারির চাবিটা ওনাকে দেবেন তো। আলমারিতে মায়ের কাপড় চোপড় আছে। ঠিক। তাছাড়া অন্য কিছু প্রয়োজন হলে, শুনুন, অন্য কিছুর প্রয়োজন হলে ওদের বললে এনে দেবে, ঠিক জি, আছে? আমি যাই। আরে আরে, যাচ্ছেন কেন? শুনুন শুনুন। আশ্চর্য অদ্ভুত লোক একটা। আপামনি, আপনার চা নিন। দিন। কালু মিয়া, আপনার স্ত্রী সন্তান সবাই কোথায় থাকেন? আরে, কালু ভাইয়ের কেউ নাই আভা, এই দুনিয়ায় এতিম। ও, এ কথা বলতে চাই না আপামনি, বড় কষ্ট হয়। তাছাড়া এসব কথা কেউ আর এখন শুনতেও চায় না। কি কথা? আপনার আপনার হাতে সময় থাকলে বলুন, আমি শুনবো। বলতে আমার ঘৃণা হয় আপামনি। বড় ছেলে নিজের স্বার্থের জন্যে একমাত্র ছোট বোনটিকে, যার তখন বয়স ছিল মাত্র 14 বছর, তাকে হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। সেই শোক আমায় পাথর করে দিয়েছিল। তাই স্বাধীনতার পর বাপ হয়ে ওকে আমি নিজেই ধরিয়ে দিয়েছিলাম মুক্তিবাহিনীর কমান্ডারের হাতে। ফরিয়াদ করেছিলাম যোগ্য শাস্তি দেওয়ার জন্যে। ওর মৃত্যুর জন্যে আমার কোনো দুঃখ নেই। কালু ভাই, আর ছোট ছেলে 17 বছর বয়স, দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে। ওর লাশটা আমি অনেক খুঁজেছি, পাইনি আপামনি। এখনো মাঝে মাঝে রাতে ওকে আমি স্বপ্নে দেখি। কালু ভাই, আমায় বলে, বাবা আমি বেঁচে আছি। কালু ভাই, আপনি তো শহীদ যোদ্ধার পিতা, এ তো বিরাট গৌরবের ব্যাপার। আর আপনার স্ত্রী? সে তো যুদ্ধের আগের বছরই
আমায় ছেড়ে চলে গেছে। সেই যে জ্বরে পড়ল, আর উঠল না। আপনাকে দেখে বুঝতেই পারিনি যে আপনার বুকে এত কষ্ট। ছোট সাহেবের বাবা, উকিল সাহেব, আমাকে দেশ থেকে এখানে এনে দিয়েছেন। ভালোই আছি, যতদিন আয়ু আছে যাব না কোথাও। যাই আপামনি, ওদিকে মেলা কাজ পড়ে আছে। আরে উনি, তাই তো, ভদ্রমহিলা ঘড়ির দোকানে এসেছিল কেন? যাকে যাই, নিজে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। এই যে জি এই যে ভাই, হ্যাঁ। ওই যে ওই ভদ্রমহিলা, হ্যাঁ। ওই যে চলে গেলেন, হ্যাঁ হ্যাঁ উনি ঘড়ি কিনলেন? না, বিক্রি করলেন। ও, এই ঘড়িটা বলছি। ঘড়িটার দাম কত? হ্যাঁ, আপনি কিনবেন স্যার? হ্যাঁ, দাম বলুন। স্যার, ঘড়িটা ভালো, 500 টাকা দাম বললাম, তাতেই উনি দিয়ে দিলেন। মনে হয় টাকার খুব বেশি প্রয়োজন। ও, তো আপনি কত হলো দেবেন? 100 বেশি দিলে হবে? হ্যাঁ, নিন স্যার, ভালো ঘড়ি। কে কে ওখানে? ও, আপনি? ঘুমানো হয়নি দেখছি। আমিও তো একই প্রশ্ন করতে পারি। এখানে এত রাতে একা বসে? হ্যাঁ, এত অনিশ্চয়তায় ভরা জীবন নিয়ে কি মানুষের ঘুম আসে? আমার কথা থাক, আপনার কথা বলুন। জানি না, যাই, ইজ্জত আলীকে ডাকি। আহা, কেন খামাখা এত রাত্রে ইজ্জত আলীকে ডাকাডাকি করবেন? সারাদিন বেচারা খেটে খুঁটে ঘুমিয়েছে। ওকে খাটাখাটনি করার জন্যই রাখা হয়েছে। তা তো বুঝলাম, কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারেন, কিছু মনে করব না আমি। না, ওকেই প্রয়োজন, ওকেই প্রয়োজন, কারণ আমি এখন চা খেতে চাই। এত রাতে চা খেলে আপনার ঘুম আসবে না। ঘুম আসবে কি আসবে না সেটা আমার ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেঁচানোর দরকার নেই, ইজ্জত আলীকে ডাকার দরকার নেই, আমি দেখছি, চা নিয়ে আসছি। হুম, এই নিন চা। চা? মানে চা? চা? কে করলো চা? চা কে করলো সেটা জানার প্রয়োজন কি? আপনার চা খাওয়ার দরকার, এই যে চা নিন। আমি এখানে কাউকে? সেটা এ কয়দিনে খুব ভালোভাবেই বুঝেছি আমি। তবে বলছিলাম তো, কাজ ছাড়া বসে থাকা আমার একদম ভালো লাগে না। চাকরি তো খুঁজতেই চেয়েছিলাম। অতটা করার প্রয়োজন নেই, এমনিতেই ঋণের বোঝা অনেক বেড়েছে। থ্যাংক ইউ। অনেক দিন পর টেস্টি এক কাপ চা খেলাম। টেস্ট বোঝেন নাকি? মানে? না, এমনি। ও, ভালো কথা। বলছিলাম কি, কদিন হয়ে গেল, কিন্তু কিন্তু নামটা তো জানা হলো না। আমার নাম রিজিয়া সুলতানা। ইস, কেমন একটা সেকেলে নাম। সালেক হাসান নামটা নিশ্চয়ই খুবই শ্রুতিমধুর। জি। ঠিক আছে, আমার নামটা সেকেলেই থাক। রাত অনেক হয়েছে, ঠান্ডা বাতাস ছেড়েছে, শরীর খারাপ করতে পারে। বৃষ্টির ছোঁয়া বাতাসে হঠাৎ ঠান্ডা লেগে যায়। যান, ঘরে যান। ডাক্তার হলে দিব্যি নাম করতে পারতেন জীবনে। হয়তো বা। নিন, কই উঠুন। উঠছি, কিন্তু আপনি? আমিও যাব। আফা, হ্যাঁ, আমাগো সারে ঘরে শুইয়া আসে, শরীরটা ভালো না, অফিসে যাই নাই। বলো কি? কই চলো তো দেখি। আপনি যান, আমি আসতাছি। অফিস বন্ধ নাকি আজ? ভালোই হলো, আজ তাহলে আমি সকালেই রওনা দিই। শরীরটা খারাপ লাগছে, তাই অফিসে যেতে পারিনি। জ্বর আসবে মনে হয়। হ্যাঁ, চোখ দুটো লাল দেখাচ্ছে, জ্বর এসেছে মনে হয়। একটু দেখি। আমার জ্বর আমি দেখব। আপনি যেতে চাইছেন যখন, তখন আর কষ্ট করে। জ্বরটা একটু দেখতে দেন। আহ, এ কি, আপনার তো বেশ জ্বর, ওষুধ খেয়েছেন না কিছু? না, খাইনি।
সামান্য জ্বর, এমনি সেরে যাবে। ইজ্জত আলী, আমার রুমে বইয়ের ফাঁকে থার্মোমিটার আছে, নিয়ে এসো তো। থার্মোমিটার? থার্মোমিটার পেলেন কোথায়? ছোট ছোট কিছু জিনিস ইমার্জেন্সির জন্য থাকে আমার ব্যাগে। এই যে আফা নেন। দাও। হ্যাঁ, হা করুন, হা করুন। আহা, কি মুশকিল। আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ, এই তো, অ অ অ অ। দেখি 101.2। কই দেখি। দেখুন, ভেবেছিলেন ঠিক মতো দেখতে পারছি কিনা। শুনুন, আপনাকে ওষুধ খেতে হবে। হ্যাঁ, দুপুরটা দেখি, তারপর না কমলে তখন ডাক্তার ডাকা যাবে। অবশ্যই ডাকবেন, কিন্তু এক্ষুনি জ্বর কমার জন্য প্যারাসিটামল খেতে তো আপত্তি নেই। না, তা অবশ্য নেই। প্যারাসিটামল সব কিছুতে খাওয়া যায়। ঘরে আছে? আছে। আগে দুটো বিস্কুট খেয়ে নিন, 10 তারপর। মিনিট আগেই চা বিস্কিট খেয়েছি। ও, ইজ্জত আলী, এই প্যারাসিটামল দে তো। কাশছেন যে, দেখি টনসিলের প্রবলেম নেই তো? দেখি দেখি, একটু হা করুন না। শুনুন ওই শুনুন, আমি ডাক্তারকে খবর পাঠাবো একটু পরে। প্যারাসিটামল খেতে বলেছেন, খাচ্ছি। তাই বলে আন্দাজে ডাক্তারি করবেন না আমার উপর। ঠিক আছে, একটু হা করলে তো কোনো অসুবিধে নেই। এটা যে কেউ দেখেও বুঝতে পারে। আমার টনসিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আপনি কি মডার্ন প্যাথোলজি আর ম্যাটেরিয়া মেডিকে পড়ে ডাক্তার হয়ে গেলেন নাকি? হ্যাঁ, আমি বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছি। প্লিজ একটু হা করুন, হা করুন না। ইস, কি বিরক্তিকর। হা হা আ। যা ভেবেছিলাম। আপনার তো মনে হচ্ছে টনসিলে ইনফেকশন হয়ে গেছে, তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার। থামুন। আন্দাজে কি বলছেন আপনি? প্লিজ প্লিজ, আমি একটু ঘুমোবো। আচ্ছা আচ্ছা, চলেই যখন যাবেন তো আর দেরি করছেন কেন? যান না, যান না। এত জ্বরে আপনাকে একা রেখে যাই কি করে? তখন তো ভাববেন অকৃতজ্ঞ। আগে চলে গেলেই ভালো ছিল। ঠিক আছে, আপনি ডাক্তার ডাকতে বলুন। ইজ্জত আলী, এই ওষুধগুলো নিয়ে এসো। এই নাও টাকা। তোমার সাহেব শুয়ে আছেন, থাক, ওকে বিরক্ত করবার দরকার নেই। আফা, আমি তাহলে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। এই ইজ্জত আলী, ইজ্জত আলী, ডাক্তার সাহেব। তোর হাতে এই এই ওই তোর হাতে টাকা কিসের রে? আফা ওষুধ আনার জন্য দিল। ওষুধ আনার জন্য দিল? কই দেখি, ওই কাগজটাও দে দে এই দে। যে, এই যে। এই এগুলো আমার কাছে থাক, তুই তোর কাজে যা। আফা যে, যা বললাম। ডাক্তারকে ফোন করেছেন? খুব খুব দামি দামি ওষুধের নাম মুখস্থ করা হয়েছে দেখছি। কাগজটা তো আমি ইজ্জত আলীকে দিয়েছিলাম। বাবার কাছ থেকে কি ওষুধের নামগুলো শেখা হয়েছে? আন্দাজে আন্দাজে এই সমস্ত ওষুধ খেয়ে অকালে পৈতৃক প্রাণ হারানোর ইচ্ছে আমার নেই। এখানে খুব নাম করা একজন ডাক্তার আছেন, আমাদের হাউস ফিজিশিয়ান। ওনাকে আমি আসতে বলবো। হ্যাঁ, তাই বলুন, তবে একটু তাড়াতাড়ি বলুন। আপনার কিন্তু অ্যান্টিবায়োটিক কোর্স শুরু করা উচিত। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ও, ইয়ে, চলে যাচ্ছেন নাকি? বললাম তো, আপনাকে অসুস্থ রেখে যাব না, এক্ষুনি চলে আসব। টেনশন রইল আপনার জন্যে। আপনার টাকাটা? পরে নেওয়া যাবে। ছোট সাহেব, আমার মনে হয় ওষুধগুলো আনলে ভালো হতো। কি যে বলেন আপনি আন্দাজে? আমার মনেও হয় ডাক্তারি বিদ্যা ওনার কিছু জানা আছে। ধুত্তের, আমাকে উনি বলেছেন যে উনি নার্স। আপনার বয়স কম ছোট সাহেব। ছোট খোকা, ইজ্জত আলী, এই কালু মিয়া, সালাম আব্বাজান। আসেন আসেন। কালু ভাই, আব্বাজান আইছে, আর কোনো চিন্তা নাই। আসসালামু আলাইকুম আব্বা হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো তো কালু মিয়া? আমরা ভালো। ছোট সাহেবের একটু জ্বর আসছে আজকে। বলো কি,
কোথায় ছোট খোকা? জি, ওনার ঘরে শুয়ে আছে। ঘরে শুয়ে আছেন? ছোট খোকা, হাসো। এ হাসু, কি রে, জ্বর বাঁধালি কি করে? ইয়ে, গত রাতে একটু ঠান্ডা লেগেছে বাবা। গা তো বেশ গরম। ওষুধ টষুধ খেয়েছিস? হ্যাঁ, প্যারাসিটামল খেয়েছি। আর এই সুলতান চাচাকে আসতে বলেছি। খুব ভালো করেছিস। বাবা, আরে মালিক সাহেব, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কখন এলেন? এই তো এসেই দেখে ছেলের জ্বর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি দেখছি। দেখি দেখি দেখি, হা করো তো বাবা, হা করো একটু। আহ হ্যাঁ, আহ হুম, আহ হুম, আহ টনসিল ইনফেকশন। আহ ঠান্ডা ভালোই লাগিয়েছ, অ্যান্টিবায়োটিক খেতে হবে তোমাকে। আমি লিখে দিচ্ছি। কোনো ওষুধ খেয়েছো নাকি? জি, জ্বর এলে প্যারাসিটামল খেয়েছিলাম দুটো। বেশ করেছো, না হলে জ্বর তো আরো বেড়ে যেত ইনফেকশনের জন্যে। আরে, ভদ্রমহিলা তো যা যা বলছে সবই দেখি ঠিক। তাহলে কি ভদ্রমহিলার দেওয়া প্রেসক্রিপশনটা দেখাবো নাকি সুলতান চাচাকে? দেখাই। চাচা, হুম, চাচা, এইটা এইটা একটু দেখুন তো। কি? আরে, সব ওষুধই তো ঠিক আছে। আমিও তো ওই একই ওষুধ দিতাম, বরং ভালো একটা নতুন ওষুধের নাম লিখেছে। কিন্তু কোন ডাক্তার করলো, নিচে নাম বা সিগনেচার কিছুই নেই তো। জি আর লেখাটা আমার এক ছাত্রীর মতো প্রায়। জি হ্যাঁ, এই বছরের প্রথম দিকে ওর পাশ করে বেরোবার কথা। সে যাকে, এই প্রেসক্রিপশন করলো কে? হ্যাঁ রে হাসু, কে কে করেছে প্রেসক্রিপশন? বাবা, হ্যাঁ, বাবা, যে করেছে সে তো ডাক্তার নয়। ডাক্তার নয় মানে? কোন পাশ করা ডাক্তার ছাড়া তো এই প্রেসক্রিপশন করতেই পারে না। আমি জানি সে ডাক্তার নয়, সে বলেছে সে নার্সিং করতো। আই ক্যান চ্যালেঞ্জ, সে যদি ডাক্তার না হয়, আমি আমার এই 40 বছরের ডাক্তারই ছেড়ে দেব। ডাকো ডাকো তো তাকে। কি কি বলছেন চাচা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আগে কাউকে পাঠিয়ে ওষুধগুলো একটু আনান তো মালিক সাহেব। আচ্ছা আচ্ছা। অ্যান্টিবায়োটিক কোর্স শুরু করতেই হবে। আমার একটু তাড়া আছে আবার। আমি তাহলে যাই আজকে, কেমন? ওষুধগুলো কিন্তু খাইয়ে দিয়ে একটু। না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে হাসু, জি, প্রেসক্রিপশনটা তো কে দিয়েছিল? বলছি বাবা, সবই বলছি। বাবা, হুম, এক ভদ্রমহিলা ঝড় বৃষ্টির মধ্যে এখানে আশ্রয় নিয়েছেন। তারপর তার উপরে গ্রামের চেয়ারম্যানের অত্যাচারের সালিশি শুনে আমি মানে তোমার তোমার আসার কথা বলে তাকে অপেক্ষা করতে বলেছি। মানে তুমি তো মানে যদি তুমি কোনো সুপরামর্শ। ঠিকই বলেছিস, কথাটা মিথ্যে বলিসনি। কিন্তু কিরে, মেয়েটা আসবে তো? কি জানি বাবা, বুঝতে পারছি না। কিন্তু আমাকে বলেছে, হ্যাঁ আমাকে বলেছে মেয়েটি নার্সিং শিখেছিল। গাধা, ইঞ্জিনিয়ার হয়েও গাধার মতো কথা বলছিস। বাবা, আসলে আমি ঠিক বুঝতে পারিনি। না না, বুঝতে পারিনি। তোর বড় ভাইকে দেখেও কিছু শিখতে পারিস না? ওই যে বাবা, ওই যে উনি ওই যে যার কথা তোমাকে বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই কখন এলেন? শরীর ভালো তো? হ্যাঁ ভালো। কিন্তু তুমি কে মা? তোমাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে। হবে হয়তো, পরিচিত কারো মতো লাগছে বোধহয়। কিছু খেয়েছেন এসে? হ্যাঁ হ্যাঁ, চাটা খেয়েছি। হাসান সাহেবকে একজন ভালো ডাক্তার দেখানো দরকার। দেখালাম তো। ওষুধ দিয়েছেন কিছু? হ্যাঁ, ওই তো টেবিলের উপর। একই ওষুধ মনে হচ্ছে। কিছু বলছিলে? জি, হ্যাঁ, না কিছু না। শোনো মা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও, রাতে তোমার সাথে আমার কথা আছে। হাসান সাহেব নিশ্চয়ই আমার কথা ইতিমধ্যে বলেছেন আপনাকে। হ্যাঁ বলেছে, তবু আমি নিজে শুনতে চাই। আপনি এসে গেছেন ভালোই হলো, আমি কাল সকালেই চলে যেতে পারবো। বুঝেছি। ওই হতচ্ছাড়াটা নিশ্চয়ই খুব ভালো ব্যবহার করেনি, তাই রাগ করেছো। জি না, উনি তেমন খারাপ ব্যবহার করেননি। তাছাড়া আমি সহজে রাগ করি না, বাঙালি মেয়ে তো। বাহ বাহ বাহ, বেশ ভালো বললে তো। সেজন্যই তো যুগে যুগে বাঙালি মেয়েদের এত সুনাম। তাই তো কবি বলেছেন, পুরুষের আছে শৌর্য বীর্য আর নারীর আছে মাধুর্য। আমার বাবার মতো আপনিও খুব সুন্দর করে কথা বলেন। তাই নাকি?
ইজ্জত আলী, শোনো, যে আভা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, সন্ধ্যার আগেই ফিরবো। সাহেবের বাবাকে বলো, কেমন? যে আচ্ছা, জলদি আসেন যেন। আচ্ছা। ডাক্তার সুলতান হোসেন, নিরাময় হাসপাতাল। আমাদের প্রিন্সিপাল স্যারের বাড়িও তো কুমিল্লায় ছিল। আচ্ছা, উনি রিটায়ার করার পর এই হাসপাতাল দেননি তো? আমি ভেতরে গিয়ে দেখব নাকি? হ্যাঁ, ভেতরেই বরং যাই। রিক্সাওয়ালা, এই নাও তোমার ভাড়া। আরে রোজি, তুমি এখানে কেমন করে? স্যার, আপনার নামের সাইনবোর্ড দেখে কৌতূহলী হয়ে ঢুকে পড়লাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো ভালো। তা তুমি কেমন আছো মা? হ্যাঁ, ভালো স্যার। আপনি কি খুব ব্যস্ত? আরে না না, বসো বসো বসো। তুমি তাহলে ইঞ্জিনিয়ার হাসানের বাসায়? স্যার, সব বলবো আপনাকে। আপনাকে বাবার মতো জানি, কিছুই লুকাবো না স্যার। কিন্তু তুমি যে ডাক্তার সে কথা ওদের বলনি কেন? জি, আমি তো প্রেসক্রিপশনে তোমার হাতের লেখা দেখেই আপনাকে সব খুলে বলবো স্যার। তুমি বাড়ি থেকে কাউকে না বলে চলে এসছো? এছাড়া আমার উপায় ছিল না স্যার। হ্যাঁ, বেশ করেছো মা, বেশ করেছো। আমি শুনেছি, সবই শুনেছি। অন্যায় মেনে নেবে কেন? তুমি একজন ডাক্তার, ভালো করেছো। কাউকে না কাউকে তো শিক্ষা দিতেই হবে এই কুসংস্কারাচ্ছন্ন সমাজকে। জি স্যার। তোমার জন্য আমি আছি, কোনো চিন্তা নেই তোমার। স্যার, আমার মনে হচ্ছে খা খা রোদ্দুর থেকে এসে বিরাট এক বটের ছায়ায় বসলাম আমি। তুমি চিরদিন সুন্দর করে কথা বলো। স্যার, এই মুহূর্তে বাড়ি ফিরে যেতে আমার একেবারে ইচ্ছে হচ্ছে না, ভয় করছে। আমার আমার ইচ্ছে আপনার এখানে কাজে লেগে আর যাওয়ার। তুমি কিচ্ছু ভেবো না, তোমার মতো মেয়ে আমার এখানে পেয়ে আমার হাসপাতাল তো ধন্য হয়ে যাবে। শোনো, তুমি এখানে কিছুক্ষণ থাকো, রুগীরা আছে, কথাবার্তা বলো। আমি একবার ও বাড়ি থেকে একটু ঘুরে আসি। হাসানের বাবা বিকেলে ওকে একবার দেখতে যেতে বলেছেন, পুরনো বন্ধু তো। ঠিক আছে। কেমন আছেন এখন? দেখতেই তো পাচ্ছেন, খারাপ থাকলে নিশ্চয়ই হেঁটে বেড়াতে পারতাম না। তা নার্স সাহেবা, চাকরি খুঁজতে যাওয়া হয়েছিল নিশ্চয়ই? জি, চেনাশোনা কেউ আছে কি এখানে? হ্যাঁ, খোঁজার চেষ্টা করছি। আচ্ছা দেখুন তো, আপনার ঘড়িতে কটা বাজে? আমার ওষুধ খেতে হবে। ঘড়ি, ইয়ে, সরি, ঘড়িটা হাতে নেই, আমি দেখছি। দাঁড়ান, 2-3 দিন ধরেই লক্ষ্য করছি এই ঘড়িটা আপনার হাতে নেই, অথচ আপনি যেদিন আসেন সেদিন আপনার হাতে ঘড়ি ছিল। আমি কি কার্ড করার আসামি যে এভাবে জেরা করছেন? ঘড়ি খুলে রেখেছি। ভালো কথা। আপনার বাবা কোথায়? ঘুমাচ্ছেন। আপনার ঘড়ির কথা জিজ্ঞেস করছি এই জন্যে যে আমার এখান থেকে আপনার কোনো জিনিস হারানো গেলে আমার খারাপ লাগবে। চিন্তার কারণ নেই আপনার, ঘড়িটা আছে। না, নেই, নেই। আপনি বলছিলেন আপনি মিথ্যে বলেন না, কিন্তু আপনি মিথ্যে বলছেন। আমি 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 কি মিথ্যে বলছি? হ্যাঁ, মিথ্যে বলছেন। আপনি বাড়ির ঘটনা ছাড়া এ যাবত আর যা কিছু বলেছেন সব মিথ্যে, ভুল ভুল। কি বলছেন আপনি? কি বলছি বুঝতে পারছেন না? হাসান সাহেব, আপনার শরীর খারাপ, আস্তে কথা বলুন, উত্তেজিত হবেন না। ডাক্তার এটা যখন ফলাবেনি আগে বলেননি কেন? জি, বলুন, বলুন কেন মিথ্যে বলেছেন, কেন মিথ্যে বলেছেন? কি অন্যায় করেছি আমি? আমি কিছুই মিথ্যে বলিনি, আপনার কথায় সায় দিয়েছিলাম মাত্র। আমার জন্য যে প্রেসক্রিপশনটা করেছিলেন ডক্টর সুলতান, যার অনেকগুলো বিদেশি ডিগ্রি আছে, উনি দেখে বললেন কোনো ডাক্তার ছাড়া এই প্রেসক্রিপশন কেউ করতেই পারে না। আস্তে আস্তে কথা বলুন, এত উত্তেজিত হবার মতো কিছুই হয়নি। আপনার আব্বা জেগে উঠবেন। আমাকে জানতে হবে কে আপনি, কি আপনার পরিচয়। আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নেব, চলি। দাঁড়ান, ঘড়িটা নিয়ে যান। এ কি, ঘড়ি পেলেন কোথায়? যেখানে রেখে এসেছিলেন সেখানে। কিন্তু টাকা? টাকার প্রয়োজনে তো বিক্রি করেছিলেন, সুযোগ মতো শোধ করে দেবেন। টাকা ছাড়া আমি বা দেবো কেন আপনাকে? তাছাড়া ওষুধ কিনতে দেয়া কিছু টাকা তো রয়েই গেছে। তাহলে এখন থাক, একেবারে টাকা শোধ করেই নেব। ঘড়িটা নিয়ে যান। ঠিক আছে,
দিন। একটু ভিতরে আসবো? ঘুমনি কেন? অসময়ে ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেল। আপনিও তো জেগে আছেন। আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল যে। আপনার সঙ্গে আমার একটাই জরুরি কথা, সেটা হলো কাল সকালে আমি চলে যাব। হ্যাঁ, এত অস্থির হচ্ছে কেন? বাবা যে কাল সকালে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছেন। কাল সকালে যাবার আগে বলে গেলেই তো হবে। যাবেনই তো। বাবা যখন এসছেন তখন আর 2-1 দিন থেকে গেলে কি খুবই অসুবিধা হবে? আজ নিয়ে পুরো 7 দিন এখানে আছি, যেতে যখন হবেই। কোথায় যাবেন? আপাতত ভাবছি সিলেট, তারপর দেখি। যদি এখন যেতে না দিই? জি, সে কি, কেন দেবেন না? আসলে আমার স্বভাবটা একটু কাঠখোট্টা, তাই হয়তো প্রথম থেকেই আমার ব্যবহারে ক্ষুব্ধ হয়ে আছেন। বাবার কাছ থেকেও তার জন্য আজ বিকেলে আমার বকা শুনতে হয়েছে। তাই নাকি? রাত অনেক হলো, আপনি অসুস্থ, যান শুয়ে পড়ুন। কেউ দেখলে আমাকে তো খারাপ ভাববেই, সেই সাথে আপনাকেও, যেটা আমি মোটেও চাই না। কিন্তু আমার যে কিছু কথা ছিল। জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে একই বাড়িতে 7টি দিন কাটলো আমার। এক দারুণ অভিজ্ঞতা। ভাবতে কেমন যেন লাগে। আপনি চলে গেলে আপনার খারাপ লাগবে না? হ্যাঁ, লাগবে। বেচারা কালু মিয়া, ইজ্জত আলী, ওদের জন্য আমার খুব খারাপ লাগবে। আপনি 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 আসলেই একটা হার্টলেস মেয়ে। এত রেগে গেলেন কেন? সরি, আমি চলি। এত সকালে কোনো অঘটন ঘটেছে নাকি ও বাড়িতে? জি না স্যার, ভোরে ঘুম ভেঙে গেল, তাই নামাজ পড়ে সোজা চলে এলাম আপনার কাছে। আজ কিন্তু তাড়াতাড়ি যাচ্ছি না। ঠিক আছে, দরকার হলে থাকার জন্য আমার এখানেই চলে এসো। আমি নিজে সাথে করে তোমার বাবার কাছে নিয়ে যাব তোমাকে। হ্যাঁ মা, আর একটা কথা মা, আমার হাতে 2-3 জন ইয়াং ডাক্তার আছে, তুমি যাকে পছন্দ করবে। স্যার, স্যার, এ কি এমন করছো কেন তুমি? স্যার, হাসান সাহেব লোকটা কেমন? হো, বুঝেছি রে পাগলি। এ তো সুখের কথা, আনন্দের কথা। আরে বোকা মেয়ে, কাঁদছিস কেন? আমি আছি না, চোখ মুছে ফেল। চল যাই ও বাড়িতে, চল। এখনই না স্যার, আমার আমার খুব ভয় করছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আসলে ছেলেটি খুব ভালো। ওর বাবা মা কতদিন আমাকে বলেছে ওর জন্য একটা ভালো মেয়ে দেখতে। আচ্ছা, ওর জ্বর এখন কেমন রে? গলার ব্যথাটা কমেছে? গত রাতে দেখে মনে হলো জ্বর নেই, তবে দুর্বল দেখাচ্ছিল। আমি তাহলে একটু ঘুরেই আসি। কালু মিয়া, জি বিছানার উপর শাড়ির প্যাকেট কেন? সাহেবকে দেখলাম শাড়ির প্যাকেট এনে রেখে যেতে আপামনি। ও আচ্ছা, আপনি শাড়ি কিনতে গেলেন কেন? আসলে আরও আগেই কেনা উচিত ছিল। আপনি কি ভাববেন সেজন্যে? এখনো যে ভাবছি না, সেটা কি করে বুঝলেন? আমার জীবনে প্রথম কেনা শাড়ি, পছন্দ হবে কিনা জানি না। শাড়িটা সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। হাসান সাহেব, আজ আমি যাব। জি, বিকেলে মা আসবেন, ঢাকা থেকে বড় ভাই আসবেন। ওনারা হয়তো আপনাদের বাড়ি গিয়ে আপনাকে দিয়ে আসবেন। এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও জানি না। চলি, দেখা হবে বিকেলে। আরে আম্মা জান, ছোট সাহেব, কালু ভাই, আম্মা হুজুর আইছেন। কই তাই তো, ইজ্জত আলী, দেখো আমাদের হাসিও এসে গেছে আম্মা হুজুরের সঙ্গে। মা কেমন আছো তুমি? ভালো রে, তুই কেমন আছিস ছোট খোকা? তোর শরীর এখন কেমন? ভালো, আমার কোনো অসুবিধা নেই মা। তুই এত রোগা হয়ে গেছিস কেন? আসলে অনেকদিন পর দেখছো তো। আরে হাসু, কেমন আছো তুমি? ভালোই। ভাইজান, আপনার শরীরটা কেমন? ভালো। গিন্নি, হো গিন্নি,
দেখো দেখো, এই মেয়েটি বিপাকে পড়ে তুমি জি তুমি জি আমার নাম রোজি। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তোমরা কি মাদারীপুরে ছিলে কখনো? আমি তখন ছোট ছিলাম, ঠিক মনে নেই। তুমি রফিক ভাইয়ের মেয়ে না? জি, আপনি আমার বাবাকে চিনব না মানে? আমরা তো পাশাপাশি বাড়িতে থাকতাম। তোমার ছোট বোন ডেইজি। তাই তো, আমারও তো মনে পড়েছে। তোমার একটা ভাই ছিল না? জি রবি, এখন ফার্স্ট ইয়ারে পড়ে। ওগো শুনছো, এই তো সেই রোজি। ওই দেখো কপালে সেই দাগ, আমাদের হাসু গুলতি মেরে। জি মা, মা এসব কি বলছো তোমরা? আমি তো বুঝতে পারছিস না? স্টুপিড, বুঝবি কেমনে? ওর মা তোকে কতদিন খাইয়ে দিয়েছে। হাসি, সালাম কর, উনি ডাক্তার আফা। কালু মিয়া, জলদি এসো। জি জি। শোনো, বাজারে গিয়ে মিষ্টি কিনে নিয়ে এসো। আমি বুঝতে পেরেছি আম্মা হুজুর, এক্ষুনি মিষ্টি আর সেই সঙ্গে বাজার সেরে আসছি। কি যে আনন্দ লাগছে। কালু মিয়া, বেশি করে মিষ্টি এনো কিন্তু। জি। আমার ডায়াবেটিস থাকলেও আজ আমি মিষ্টি খাবোই কিন্তু ভাবি সাহেবা। আসুন আসুন সুলতান ভাই, আজ দারুণ আনন্দের দিন। এই যে মেয়েটাকে দেখছেন না, হ্যাঁ। রোজি। থাক থাক, মায়ের কাছে আর মাসির গল্প বলে কি হবে? তার মানে? আরে ভাবি সাহেবা, রোজি আমার ছাত্রী ছিল না মেডিকেল কলেজের? স্যার, আপনি কখন এলেন? মালিক সাহেব, কাল বলছিলাম না খুব তাড়াতাড়ি আমি আসছি এক আনন্দের খবর নিয়ে। এই সেই আনন্দের খবর। হ্যাঁ, কেমন যেন অলৌকিক ঘটনার মতো লাগছে সব আমার কাছে। অলৌকিক ঘটনা হলেও কিন্তু সব সত্যি। তুমি যখন টেলিফোনে আমাকে মেয়েটির কথা বলছিলে, তখন বেশ রাগ হচ্ছিল আমার। এখন কেমন লাগছে ভাবি সাহেবা? খুব ভালো লাগছে। মা, মা কেমন আছো তোমরা? ভালো। আরে বড় খোকা তুই, বৌমা, আমার দাদু ভাই, ওরা কই? বলছি বলছি, আগে বলো জরুরি তো তলব কেন? রোজি, তুমি এখানে কি ব্যাপার? আরে সেজন ভাই, আপনি? কিরে সেজু, ওকে তুই চিনিস কেমন করে? হ্যাঁ, ও আমাদের মেডিকেল কলেজ ছাত্রী না? আমরা যেবার ফাইনাল ইয়ারে সেবারই তো ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। আরও পরিচয় আছে ওর, তোর মনে নেই মনে হয়। রোজি খুব ভালো গান গায়, জানো মা? সেজন ভাই, ঘরে গিয়ে দেখুন, আমাদের প্রিন্সিপাল সুলতান স্যার, উনিও আছেন এখানে। আরে তাই নাকি? জি। কিরে আসু, তুই চুপচাপ কেন? তোর বাসায় রোজি, কেমন অবিশ্বাস্য ব্যাপার। রোজি, তুমি চিনতে নাকি তা ওকে? জি না। তবে ভাইয়া, আমি সব বলবো তোমাকে। কি মা, আমার হাসুকে তোমার অপছন্দ নয় তো? হাসান রোজিকে একদম পছন্দই করে না ভাবি সাহেবা। ডাক্তার চাচা, আমাদের হাসুর পছন্দ আছে বলতে হবে। রোজির পছন্দ নেই বুঝি? স্যার, আমি আমি চাই স্যার। লজ্জা পেয়েছে। রোজির মনটা মনে হয় খারাপ। তোর বাবা আর সে যে ওদের বাড়িতে গেল ওকে না নিয়ে। এক কাজ কর বাবা, ওকে সঙ্গে করে তুই একটু বাইরে যা। আমার সঙ্গে গেলে তোমা? কেন যাবে না? তুমি জিজ্ঞেস করে দেখো যাবে কিনা। কেন, তুই জিজ্ঞেস কর না। আমি করব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই যে শুনছেন, এই যে আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি, আপনি কি আমার সঙ্গে যেতে চান? মা জিজ্ঞেস করতে বললেন। তাই নাকি? তা মায়ের বাধ্যগত ছেলে কি বলেন? বলছিলাম যাবেন নাকি? বৃষ্টির পর আবহাওয়াটা বেশ মনোরম হয়েছে। যদি না যাই? ও ঠিক আছে। আসলে ডাক্তাররা কেমন যেন একটু কঠিন প্রকৃতির। ইঞ্জিনিয়ার মানুষও খুব তরল প্রকৃতির, তাই না? ঠিক আছে, আমি যাই। কি হলো, সঙ্গে নিতে চান না? আপনি যাবেন? তাহলে তৈরি হয়ে নিন। ঠিক আছে। বাবার ভাইয়া আপনাদের বাড়িতে গেছে জানেন? না তো। আমাদের বিয়ের প্রপোজাল নিয়ে গেছেন। আপনি আপনি রাজি তো? মোটেও না। কি 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 বললেন? আপনি 10 মিনিট অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে আসছি।
হ্যাঁ, চলুন চলুন হাসান সাহেব। আপনি বললেন রাজি নন, তবে আমার দেওয়া শাড়িটা পরলেন কেন? আমার ইচ্ছে হলো তাই পড়লাম। কই চলুন। চলুন। দেখেছেন বাইরে বাগানে কি সুন্দর একটা ফুল ফুটেছে? হ্যাঁ, তাই তো। ইজ্জত আলী, ইজ্জত আলী! ওকে আবার ডাকছেন কেন? দাঁড়ান দাঁড়ান। যে স্যার ডাকছেন? হ্যাঁ দেখতো, ওই যে ওটা কি ফুল দেখতো? এই ধারে আমাকে গ্রামে কয় কাঠকদম, কাঠকদম। আবার কাষ্ঠকদম কম যায়। আমাকে হাসি কইতে পারবো। তোর এত গবেষণা করতে বলিনি, যা ভাগ। যে আচ্ছা। আশ্চর্য, এটা কি ফুল সেটা জানার জন্য ইজ্জত আলীকে ডাকতে হয়? না, ও ফুল গাছের পরিচর্যা করে তো তাই। এটা কেয়া ফুল, বৃষ্টির পর ফুটে চারিদিকে সুগন্ধ ভরে দেয়। তাই নাকি? ঠিক আপনার মতো। জি। এতদিন পর ওটা কেন ফুটেছে জানেন? না তো। আমার সাথে আজ আপনি প্রথম এসছেন যে, তাই। তাই নাকি? কি দেখছেন? রোজি নামের কেয়া ফুলটিকে। এতক্ষণ লায়লা নাজনীন হারুন রচিত ফুটল যখন কেয়া নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসনা বানু, মাসুদা শরফুদ্দিন, অ্যাডভোকেট মালেক, শামসুল আলম, ইজ্জত আলী, সাইফুল ইসলাম রেজা, ডাক্তার সুলতান, গাজী সাদেক, কালু মিয়া, জামিল আক্তার, হাসি মৌসুমী জলিল, খালেদ সালাউদ্দিন আহমেদ। অন্যান্য চরিত্রে কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, সৈয়দ ওবায়দুল হক ও মোহাম্মদ শফি ওয়াহিদ। রোজি ও হাসানের চরিত্রে অভিনয় করেছেন জেসমিন রাজ ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন কাজী রফিক।